তীব্র স্রোতের কারণে বসেনি পদ্মা সেতুর ৩২ নম্বর স্প্যান কাজের গতি কমার শঙ্কা, আরেক দফা বাড়তে পারে প্রকল্পের মেয়াদ। আন্তর্জাতিক বাজারে কমেছে তৈরি পোশাকের দাম, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় টিকে থাকাই চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ীরা। সদ্য বিদায়ী অর্থ বছরে পূরণ হচ্ছে না রপ্তানির লক্ষ্যমাত্রা, গেল বছরের চেয়ে পিছিয়ে প্রায় $9 বিলিয়ন। বিশ্ববাজারে সবজি ফলমূলের চাহিদা বাড়ায় কাজে লাগানোর পরামর্শ। করোনার সংকট মোকাবিলায় সরকারি ঋণ প্রণোদনা দিতে ভোলার ব্যাংকগুলোর দায়সারা কার্যক্রম, সহায়তা পাচ্ছে না কৃষক। এবং রাজশাহীতে পশুর হাটে বালাই নেই স্বাস্থ্যবিধির, করোনা সংক্রমণ ভয়াবহ হবার শঙ্কা, কোরবানি নিয়ে দ্বিধায় সাধারণ মানুষ। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে বর্ষার প্রভাবে প্রকল্পের কাজে গতি কমে আসার খবর। করোনার সাথে এবার যোগ হচ্ছে নদীর তীব্র স্রোত, এতে আবারও গতি কমে আসছে পদ্মা সেতুর কাজে। স্রোতের কারণে এর মধ্যে স্থগিত করা হয়েছে 32 নম্বর স্প্যান বসানোর কাজ। সামনের দিনগুলোতে স্রোত বাড়লে গতি আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় আরেক দফা বাড়তে পারে প্রকল্পের মেয়াদ। এখন পর্যন্ত মূল সেতুর কাজ শেষ হয়েছে 89 ভাগ, আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 80.5 ভাগ। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। করোনার দিনগুলোতে নানা প্রতিকূলতায় গতি কমে এসেছে, তবে একদিনের জন্য থামেনি কাজ। সেটার প্রতিফলন এখন জাজিরা প্রান্তে। যতদূর চোখ যায় নদীতে বসে গেছে স্প্যান। জাজিরা থেকে শুরু করে মাঝ নদী পর্যন্ত টানা 29টি স্প্যানে দৃশ্যমান এখন 4.25 কিলোমিটারের বেশি পদ্মা সেতু। বাকি আছে মাত্র 10টি স্প্যান বসানো। আলো ঝলমল আকাশে আসার নতুন সূর্য উকি দিচ্ছে। তবে এবার আরেক প্রতিকূলতা, নদীতে পানির সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্রোতের গতি। গত 4 বছর কাজের অভিজ্ঞতা বলে বর্ষার এই সময়টায় সবচেয়ে কম হয় কাজ। এবারও সেটা হচ্ছে। পরিকল্পনা ছিল জুনের শেষ দিকে 32তম স্প্যান বসানোর। সাধারণত প্রতি সেকেন্ডে 1.52 মিটারের বেশি স্রোত হলে স্প্যানবাহী ক্রেনটি চালানো যায় না। সেখানে নদীতে এখন স্রোত 2.2 মিটার। সব প্রস্তুতি সেরে স্প্যানটি ক্রেনে তোলার পরও সেটিকে আবার ইয়ার্ডে ফিরিয়ে আনা হয়। সব মিলে প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে নানা প্রাকৃতিক প্রতিকূলতায়। প্রতিকূল পরিবেশ, এর মধ্যে বর্ষা, বৃষ্টি, সেডিমেন্টেশন, এগুলো তো প্রাকৃতিক কিছু দুর্যোগ বলতে প্রাকৃতিক কারণ আর কি। করোনা ভাইরাসের জটিলতা শুরুর পর সেতুর 41টি স্প্যানের মধ্যে 2টির মালামাল চীনে আটকা পড়ে। প্রায় 1.5 মাস সমুদ্র যাত্রা শেষে 30 জুন সেটি মাওয়ায় পৌঁছেছে। করোনা ভাইরাসের প্রভাবে কাজে ধীরগতি হয়ে আসার সঙ্গে নতুন করে যোগ হচ্ছে চলতি বর্ষায় নদীতে তীব্র স্রোত। এর আগের বছরগুলোতে বর্ষায় কাজের গতি ছিল ধীর। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সবগুলো স্প্যান বসাতে হলে দ্রুত এগিয়ে নিতে হবে কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে এখনও বন্ধ রয়েছে ফেরি চলাচল। অন্যদিকে পদ্মায় পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পন্টুনের পানি ঢুকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। ঘাটের উভয় পারে আটকা পড়েছে অসংখ্য যানবাহন ও পণ্যবাহী ট্রাক। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ডুবোচরে ফেরি আটকা পড়ার কারণে গতরাত 9টা থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল এখনও বন্ধ রয়েছে। ঘাটের উভয় পারে আটকা পড়েছে 1000-এর বেশি যানবাহন, তবে আটকা পড়া ফেরি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। তবে পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে সময় লাগছে দ্বিগুণ। সকাল 7টা থেকে ঘাটের উভয় পারে দেখা দিয়েছে তীব্র যানজট। অগ্রাধিকার ভিত্তিতে পচনশীল ও পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন পার করা হচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইউসুফ আলী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, সবুজ পাটুরিয়া দৌলতদিয়া নোটে কিন্তু এই মুহূর্তে আসলে শিমুলিয়া কাঁঠালবাড়ি নোট বন্ধ থাকার কারণে কিন্তু আজ সকাল 8টার পর থেকে বেশ একটা যানবাহন কিন্তু পাটুরিয়া ঘাটে এসেছে, যার জন্য কিন্তু এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়ার পাটুরিয়া ঘাট এলাকাতে কিন্তু সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। অর্থাৎ আসলে বাস, ছোট যে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, এই যানবাহনগুলোকে কিন্তু ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু জমে যাচ্ছে যে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো জমে যাচ্ছে। আসলে পাটুরিয়ার যে অবস্থাটা রয়েছে ঠিক একই অবস্থা কিন্তু দৌলতদিয়া প্রান্ত রয়েছে। তো আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আসলে এই যে একদিকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগে এখন পানি বৃদ্ধির সময়, সেই ক্ষেত্রে কিন্তু পদ্মা যমুনায় আসলে গত 24 ঘন্টা আসলে 19 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখন পদ্মা যমুনায় কিন্তু 6 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। পানির স্রোত কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু ফেরিগুলো চলাচলে একদম খুব চরম ব্যাহত হচ্ছে। আর এই চরম ব্যাহত হওয়াতে কিন্তু ফেরিগুলোতে যে সময়টা আগে লাগতো সেই তুলনায় এখন কিন্তু তার দ্বিগুণ বা তার চাইতে বেশি সময় লাগছে। তো ঘাট কর্তৃপক্ষ আমাকে বলছে বলে এর মধ্যেও কিন্তু পল্টনগুলো ডুবে যাচ্ছে। সেই পল্টনগুলো কিন্তু উঠানের কাজ শুরু করেছে। তাদের কিন্তু যে যন্ত্রাংশ রয়েছে, যে আসলে রেকার রয়েছে, সেই রেকার দিয়ে কিন্তু আবার স্থানান্তর যারা যথারীতি করে থাকে সেটা কিন্তু কার্যক্রম শুরু হয়েছে এবং সেটা কিন্তু চলমান রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি ঘাটের যারা ভুক্তভোগী চালক এবং ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে আসলে এই মুহূর্তে কিন্তু তাদের একটা চরম আসলে যে একদিকে হলো শিমুলিয়া কাঁঠালবাড়ি বন্ধ থাকাতে তারা দুর্ভোগে পড়েছে। ওই যে যানবাহনগুলো ঢাকা বা রাজধানীতে যে সবজিবাহী যে মালামাল নিয়ে যে যানবাহনগুলো যায়, সেই ক্ষেত্রে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে এইটা সবজি বা কাঁচামালের যে একটা ঘাটতি সেটা কিন্তু হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কিন্তু সেই সবজিবাহী গাড়ির যারা ব্যবসায়ী তারা কিন্তু বিপাকে পড়ছে। অন্যদিকে কিন্তু ঘাট কর্তৃপক্ষের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম এই সব যানবাহনগুলোকে আসলে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিনা। সেক্ষেত্রে কিন্তু তারা বলছে বলে আসলে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কিন্তু অতিরিক্ত যানবাহনের কারণে এবং কি স্রোত থাকার কারণে কিন্তু এই ট্রাকগুলো বা যানবাহনগুলো জমে যাচ্ছে। এই ছিল সবুজ আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচলের খবর জানাচ্ছিলেন রিপোর্টার ইউসুফ আলী। তৈরি পোশাক খাতের যে রপ্তানি আয় দেখানো হয় তার প্রায় অর্ধেকই চলে যায় কাঁচামাল আমদানি ও কারখানায় কর্মরত বিদেশিদের বেতন ভাতার পেছনে। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন ব্যয় বাড়লেও লাগাতার কমছে পোশাকের দাম। এমন চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যবসা টিকিয়ে রাখছেন তারা। কর্মসংস্থান সহ বিভিন্ন দিক বিবেচনায় পোশাক খাত গুরুত্বপূর্ণ হলেও এই শিল্পের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেই লক্ষ্যেই সুবিধা কাঠামো ঢেলে সাজানোর পরামর্শ তাদের। দেখুন আমার করা রিপোর্ট। দেশের মোট রপ্তানি আয়ের ৮০% বেশি যোগান দিয়ে রপ্তানিমুখী শিল্পে একক আধিপত্য ধরে রেখেছে পোশাক খাত। বাজার সম্প্রসারণে বিভিন্নভাবে প্রণোদনা প্রাপ্তি, কর সুবিধা সহ সরকারের নীতি সহায়তা পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে বর্তমানে ৩৫ লাখ শ্রমিকের কর্মসংস্থানের যোগান দেয়া এই খাতটি। বিভিন্ন গবেষণা সংস্থা ও ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে পোশাক খাতের মোট রপ্তানি আয়ের ৩০-৩৫% চলে যায় ব্যাক টু ব্যাক এলসির খরচ বা কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানির ব্যয় মেটাতে। বাকি টাকার $৪-৫ বিলিয়ন ব্যয় হয় কারখানার মিড লেভেলে কর্মরত বিদেশিদের বেতন ভাতার পেছনে। এসব বাদ দিয়ে বাকি প্রায় ৫৫% যোগ হয় দেশের অর্থনীতিতে। সেই হিসাবে গেল অর্থ বছরে পোশাক খাতের রপ্তানি আয় $৩৪ বিলিয়ন ধরা হলেও প্রকৃতপক্ষে তা $১৯ বিলিয়ন, যা দিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে কাঁচামাল সংগ্রহ, শ্রমিকের বেতন ভাতা দেয়া সহ কারখানা পরিচালনা ও ব্যবসা উন্নয়নে বিনিয়োগ করেন উদ্যোক্তারা। এই একমাত্র ব্যবসা যেখানে আপনার 2% প্রফিট হয় ম্যাক্সিমাম। সেখান থেকে আপনার যদি কোনো কারণে ক্যান্সেলেশন হয়ে যায় তাহলে 100% রিস্ক একজন ওনারকে বহন করতে হয়। গত 10 বছরে যদি আমরা হিসাব করি এবারে যে প্রায় 5% আপনার প্রাইস রিডিউস হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন সময়ে এসেছে পোশাক খাতের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে সম্ভাবনার বিচারে অন্য খাতের বিকাশে কাজ করার। রপ্তানি খাতকে ঢেলে সাজাতে হবে, একটা খাতের উপরে এত নির্ভরশীলতা কমিয়ে ডাইভার্সিফিকেশনে যেতে হবে। এটা পুরনো কথা, এবং ডাইভার্সিফিকেশনে যেতে হলে আসলে সত্যিকার অর্থে প্রণোদনাগুলোরও ডাইভার্সিফিকেশন দরকার। একটি খাতে সুযোগ সুবিধা বেশি দিব কিন্তু চাইবো এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, সেটা তো সম্ভব নয়। গার্মেন্টস শিল্প অলরেডি বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত শিল্প। এই শিল্পে যে সমস্যাগুলো চলছে সেগুলো সমাধান করার জন্য নিজেরাই কিছু উদ্যোগ নেওয়ার, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে তারা সরকারের মুখোমুখি হয়ে থাকেন। তারা বিভিন্ন ধরনের বাড়তি সুবিধার জন্য তারা লবি করেন। বিজিএমই এর তথ্য, গেল এপ্রিল মে এই 2 মাসে উৎপাদন বন্ধ হয়ে গেছে সংগঠনটির সদস্যভুক্ত প্রায় 350 কারখানার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে প্রভাব পড়েছে দেশের রপ্তানি আয়ে। সদ্য সমাপ্ত অর্থ বছরে পণ্যের রপ্তানি আয় আগের বছরের তুলনায় কমতে পারে প্রায় $9 বিলিয়ন। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির 11 মাসের হিসেবে উঠে এসেছে এমন তথ্য। তবে এই দুর্যোগকালেও বিশ্ববাজারে চাহিদা বেড়েছে ফলমূল, শাকসবজি, সিল্ক, পাটপণ্য ও জাহাজ শিল্পের। দেখুন আমার করা আরও একটু রিপোর্ট। 2018-19 স্বপ্নের এক অর্থ বছর পার করেছে দেশের রপ্তানিকারকরা। প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারায় সে বছর রপ্তানি আয় হয়েছে লক্ষ্যমাত্রার বেশি। পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা $39 বিলিয়ন হলেও সে বছর আয় আসে প্রায় $41 বিলিয়ন। তবে সদ্য সমাপ্ত অর্থ বছরে রপ্তানি আয়ের চাকা ঘুরেছে উল্টো পথে। $45 বিলিয়ন পণ্য রপ্তানির লক্ষ্য থাকলেও 11 মাসে আয় এসেছে মাত্র $31 বিলিয়ন, যা আগের অর্থ বছরের চেয়ে 18% কম। 11 মাসের হিসাবে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় কমেছে 19%, লক্ষ্যমাত্রার চেয়ে যা 26% কম। যদিও 2018-19 অর্থ বছরে এ খাতের মোট আয় ছিল লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় $1.5 বিলিয়ন বেশি। আগের অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 20% বেশি আয় করা প্লাস্টিক খাতেও এবার নেতিবাচক প্রবৃদ্ধির ধাক্কা। অর্থ বছরের মোট হিসাবে এ খাতের রপ্তানি কমতে পারে 20% বেশি। নেতিবাচক প্রবৃদ্ধিতেই আটকে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্যের আয়। 2018-19 অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় করা সম্ভাবনার ওষুধ শিল্পও এবার নেতিবাচক প্রবৃদ্ধির ঘরে। তথ্য বলছে করোনায় স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার পরও এবার ওষুধ ও ওষুধ পণ্যের রপ্তানি কমতে পারে 1%। অর্থনীতি বিশ্লেষকদের মতে রপ্তানি আয়ের বিপর্যয় মোকাবিলায় জোর দিতে হবে খাত বহুমুখীকরণে। ভারসাম্যটা আমরা আনাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি পণ্যের উপরে যদি আমরা অনেকদিন নির্ভরশীল থাকি, দিন শেষে কিন্তু আমাদের রপ্তানি পর্যায়ে একটা বড় টেনশনটা আমাদের থাকবে, এই ঝুঁকিটাও আমাদের থাকবে। তবে রপ্তানি বাজারে দাপটে ঘুরছে জাহাজ শিল্প। 11 মাসেই এ খাতের রপ্তানি আয় অর্থ বছরের লক্ষ্যমাত্রার দ্বিগুণেরও বেশি। জাহাজের পথেই হেঁটেছে হিমায়িত মাছ। এরই মধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে রপ্তানি আয় 2018-19 অর্থ বছরের তুলনায়, যা $1 কোটি বেশি। পাট খাতও ধরে রেখেছে বাজার চাহিদা, তবে ইতিবাচক প্রবৃদ্ধিতে থাকলেও এ খাতের 11 মাসের অর্জন লক্ষ্যমাত্রার চেয়ে কম। মোট হিসাবে আয়ের অঙ্ক বড় না হলেও সিল্ক পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 500%। 2018-19 অর্থ বছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থ বছরে বাংলাদেশি ফলমূল ও শাকসবজি বেশি কিনেছেন বিশ্ববাজারের ক্রেতারা। তবে বাজার থেকে ছিটকে পড়েছে শুকনা খাবার ও মশলা জাতীয় পণ্য। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 3 ঘন্টা বাড়ল দোকানপাট, শপিং মল ও বাজার খোলা রাখার সময়। সারা দেশে আজ থেকে বিকেল 4টার পরিবর্তে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান। গতকাল রাতে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এছাড়া করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে যেভাবে অফিস চলছে তা 3 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অতি জরুরি কাজে রাতে বাইরে যাওয়ার বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এখন থেকে রাত 8টার পরিবর্তে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত বাইরে চলাচলে বিধিনিষেধ থাকবে। দেশব্যাপী শপিং মল, দোকানপাট ও হাটবাজার খোলা রাখার সময় 3 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত রাখার নতুন নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত কয়েকদিন ধরে দোকান মালিক সমিতি সকাল 10টা থেকে বিকাল 4টার পরিবর্তে রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করে আসছিল। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে 1 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত দেশব্যাপী শপিং মল, দোকান ও হাটবাজার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয় মন্ত্রণালয়। বেচাকেনার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলারও কথা বলা হয় প্রজ্ঞাপনে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস আগামী 3 আগস্ট পর্যন্ত খোলা থাকবে। পূর্বের মতোই অফিস ও অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত আকারে চলবে, আর দোকানপাট সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে। দোকানপাট ও বাজার, যেটা আগে 4টা পর্যন্ত ছিল,
4টার মতো ছিল। হ্যাঁ। আচ্ছা, এটা কি পুরো বাংলাদেশে সব জায়গায়? সব জায়গাতে। এদিকে সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী নেতারা মালিক ও কর্মচারীদের যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ দেন। আমরা এর আগেও বলেছিলাম যে আসলে বিকেল 4টা পর্যন্ত যখন আমাদের মার্কেট সমূহ চলে তখন কিন্তু কাস্টমারদের এক ধরনের তাড়াহুড়া থাকে, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি না। স্বাস্থ্যবিধি মেনে আমরা কিভাবে চলবো এই জিনিসগুলি আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। গত 31 মে থেকে 15 জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেওয়া হয়, চালু করা হয় গণপরিবহন। পরে তা বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়। সেই সময়সীমা শেষ হওয়ায় 1 জুলাই থেকে নতুন নির্দেশনা জারি করা হলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রায়ত্ত 26টি পাটকলের 25,000 শ্রমিকের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের পক্ষে শ্রমিকদের অবস্থানের খবর জানাতে ডেমরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, সবুজ, যেমনটি বলছেন যে দীর্ঘদিনের কিন্তু পাটকল খাতের যে দুর্দশাগ্রস্ত একটা অবস্থা ছিল, সেটি হচ্ছে যে 2013 সালে কিন্তু হোল্ডিং করার কিন্তু চেষ্টা করা হয়েছিল। পরে শ্রমিক আন্দোলনের পক্ষে শ্রমিক আন্দোলন হওয়ার কারণে কিন্তু হোল্ডিং স্টপ হয়ে কিন্তু পরবর্তীতে আবার চলমান অবস্থায় ছিল। পরবর্তী সরকার এসে কিন্তু 5টি নতুন পাটকল শুরু করে এবং এরপরে কিন্তু আবার যেটি দেখা যায় যে পাটকল প্রতি বছর অব্যাহত লোকসানের মুখে কিন্তু ছিল। সেই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা দেখেছি যে গত কয়েকদিন হলো আন্দোলন সংগ্রাম এবং 1 তারিখ থেকে কিন্তু পাটকল বন্ধের যে ঘোষণা, সেই ঘোষণার আন্দোলন করছিলেন শ্রমিকরা, যাদের বকেয়া বেতন সহ দীর্ঘদিনের যে যারা প্রায় 2014 সালের পর থেকে যারা 9,500 কি 8,000-এর মতো শ্রমিক এবং এখন পর্যন্ত কর্মরত প্রায় 25,000 শ্রমিকদের অব্যাহত যে অবসরে নিয়ে যাওয়ার যে সরকারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু আন্দোলন চলছে। পরবর্তীতে যে বৈঠকের পরে শ্রম প্রতিমন্ত্রীর সাথে বৈঠকের পরে কিন্তু তাদের দীর্ঘদিনের যে অচল অবস্থা এবং সমস্যা সেগুলো কিন্তু সমাধান হয় এবং তাদেরকে একভাবে তাদেরকে যে সমস্যাগুলো এবং তাদের বেতন ভাতা সবকিছু পরিশোধের যে তাদের চুক্তি এবং সেই সমাধানের যে আশ্বাস, সেই সমাধানের আশ্বাসে কিন্তু তারা আজকে বলা চলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং পাট খাতের যে সামগ্রিক যে সমস্যা, দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমাধানের কিন্তু যে সমস্যা, সেই সমাধানের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং একই সঙ্গে যে বলা চলে যে 25,000 শ্রমিক যারা এখন অবসরে যাচ্ছেন এবং অতীতে যারা 2014 সাল থেকে যারা অবসরে গেছেন, এরকম শ্রমিক কিন্তু সবকিছু মিলে প্রায় 34,000-এর মতো শ্রমিক কিন্তু পাট খাতের স্থায়ী শ্রমিক বলা চলে। সেই শ্রমিকদের বেতন কিন্তু বলা চলে যে 6 থেকে 12 লাখ পর্যন্ত টাকা কিন্তু তারা পেয়ে থাকে। অনেকে বলছেন যে যারা অনেক সিনিয়র রয়েছেন তারা কিন্তু প্রায় 54 লাখ টাকার মতো পেতে পারেন। তো শ্রমিকদের একটি দাবি, তারা যেন সে টাকাগুলো একবারে টাকাগুলো যেন পায়, কোনো কিস্তি নয়, এটি দাবি বর্তমান যারা অবসরে যাচ্ছেন সেসব শ্রমিকদের। তো সবুজ, এই ছিল ডেমরা লতিফ বাওয়ানি জুট মিলের সামনে থেকে এখন পর্যন্ত। পাটকলের 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সে ব্যাপারে জানাচ্ছিলেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী 4 জুলাই থেকে রাজধানীর ওয়ারীর 41 নম্বর ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বদরুল আলম শাওন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, সবুজ, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জোনভিত্তিক লকডাউনের অংশ হিসেবে আগামী 4 জুলাই থেকে কিন্তু রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারীর 41 নং ওয়ার্ড এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী 4 জুলাই থেকে কিন্তু লকডাউন কার্যকর হবে। তো আমরা এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে এই এলাকায় কিন্তু আসলে প্রায় লক্ষাধিক বাসিন্দা রয়েছে, যাদের মধ্যে এখন পর্যন্ত প্রায় 46 জন বাসিন্দা কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেই অংশ হিসেবে এই এলাকাটিকে কিন্তু 41 নং ওয়ার্ডের এই এলাকাটিকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তার ভিত্তিতে কিন্তু আগামী 4 জুলাই লকডাউন কার্যকর হচ্ছে। তো এখানকার আমরা যিনি কাউন্সিলর রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে আগামী 4 জুলাই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন কার্যকরের ক্ষেত্রে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সব ধরনের পদক্ষেপই কিন্তু তারা আসলে শুরু করেছে। অর্থাৎ এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে সচেতন করার পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে, মসজিদের মাইকিংয়ের মাধ্যমে সবভাবেই কিন্তু আসলে তারা এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদেরকে লকডাউন যে আগামী 4 জুলাই হতে যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি লকডাউন চলাকালীন এই এলাকায় কারা আর কি বের হতে পারবেন, কারা বের হতে পারবেন না এবং যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সেসব নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য কোন কোন দোকান খোলা থাকবে এগুলো কিন্তু তারা নির্দিষ্ট করে দিয়েছেন। বিশেষ করে কয়েকটি সুপার শপ নির্দিষ্ট
সময়ের জন্য তো খোলা রাখার কথা বলেছেন। পাশাপাশি যারা নিম্ন শ্রেণীর অর্থাৎ খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এই লকডাউন চলাকালীন সময়ে, সেটা কিন্তু তারা সহায়তা দেওয়ার পাশাপাশি সিটি কর্পোরেশনের পাশাপাশি জেলা প্রশাসকের পাশাপাশি কিন্তু তারা সহায়তা দেওয়ার কথা বলেছেন। তো এই ছিল এখানকার এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই এলাকায় কিন্তু যে কয়েকটি এলাকা রয়েছে এই এলাকাগুলো আসলে পুরান ঢাকায় যে ঘিঞ্জি এলাকা বলা হয় সেই বিষয়টি কিন্তু অস্বীকার করছেন এখানকার কাউন্সিলর। তিনি বলছেন ওয়ারি অনেক আগে থেকেই ওয়ারির যে রাস্তাঘাট এগুলো অনেক প্রশস্ত রাস্তা, সেক্ষেত্রে আসলে যে কয়টি বের হওয়ার এবং ঢোকার রাস্তা রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ওয়ারি এলাকা থেকে সর্বশেষ। সবুজ। কোরবানির ঈদ সামনে রেখে রাজশাহীতে পশুর হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে হাট থেকে কেনা কোরবানির পশু ও মাংসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে কিনা এমন শঙ্কায় পশু কোরবানি দেয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন বেশিরভাগ মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের কারণে কোরবানির পশু ও মাংসে যদি জীবাণু ছড়ায় তা থেকেও প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। কোরবানি উপলক্ষে রাজশাহীতে করোনা পরিস্থিতিতে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে পশুর সিটি হাট। তবে হাট থেকে কেনা গরুর মাধ্যমেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে কিনা এ নিয়ে সংশয় রয়েছে ক্রেতাদের মধ্যে। আর প্রচণ্ড ভিড়ে হাটে ক্রেতা বিক্রেতা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছেন না। যে বাজারে যান না কেন স্বাস্থ্যবিধি না মানলে আমরা ঝুঁকির মধ্যে পড়বো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রাণী সম্পদ কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের কারণে কোরবানির পশু ও মাংসে যদি জীবাণু ছড়ায় তা থেকেও প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। গরু থেকে মানুষে আসবে বা মানুষ থেকে গরুতে যাবে এরকম না। করোনা আক্রান্ত রোগী যদি গরুর গায়ে হাত দেয় সেখানে হয়তো তার ভাইরাসটা লেগে থাকতে পারে। তারপরে 2 মিনিটের মধ্যে যদি অন্য একজন মানুষ হাত দেয় সেখান থেকে ছড়াইতে পারে। যে মাংসটা হ্যান্ডেল করবে সে যদি ইনফেক্টেড থাকে সেই সময় যদি ও মাংসটা ধরলে ওই মাংসটা আমরা যখন ধরবো তখন আমরাও ইনফেক্টেড হব। এ অবস্থায় ধর্মীয় রীতি মেনে উন্নত দেশগুলোর মতো অটোমেটেড স্লটার হাউস বা কসাইখানার মাধ্যমে কোরবানির পশু জবাই ও মাংস কাটা যায় কিনা এমন প্রশ্নের জবাবে সিটি মেয়র জানান, স্বল্প সময়ে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন অসম্ভব। এটা করতে সময় লাগে এবং আমাদের প্ল্যান আছে হয়তো আগামী 1-2 বছর লাগবে মিনিমাম। ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় এই নেতার মতে, এমন পরিস্থিতিতে নিয়ত ঠিক থাকলে যেভাবে পশু কোরবানি করা হোক না কেন তা কবুল হবে। কোরবানির ক্ষেত্রে এই মিডিল ইস্টের মতো সেই আধুনিক সিস্টেমে যদি আমরা নিয়ত করে ওইভাবে কোরবানি করে কোরবানিটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। নগরীতে কোরবানি উপলক্ষে উত্তরাঞ্চলের পশুর বৃহত্তম সিটি হাট বসছে রবি ও বুধবার। প্রতি হাটে গড়ে প্রায় 1,500 গরু মহিষ উঠছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করতে স্থলপথের পাশাপাশি রেলপথে বাণিজ্যের পরিকল্পনা নিয়েছে সরকার। বন্দর সূত্রে জানা যায়, করোনার মধ্যে 2.5 মাস বন্ধ থাকার পর গত 7 জুন থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি বাণিজ্য স্বাভাবিক হলেও এখন পর্যন্ত বন্ধ রয়েছে রপ্তানি বাণিজ্য। প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে 60,000 কোটি টাকার আমদানি ও 8,000 কোটি টাকার রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। সরকারের নেওয়া পদক্ষেপে আমদানি রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। করোনার সময় চিকিৎসা সেবায় নিয়োজিতদের অস্বাভাবিক খরচের বিষয়ে সংবাদ সম্মেলন করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসপাতাল 2-তে বর্তমানে মেডিসিন এবং অ্যালাইড বিভাগের কোভিড পজিটিভ এবং কোভিড সাসপেক্টেড রোগীদের চিকিৎসা করা হচ্ছে। সার্জারি এবং অ্যালাইড, গাইনি এবং শিশু বিভাগের রোগীদের জন্য পুরাতন বার্ন ও প্লাস্টিক সার্জারিতে তাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমি এখন গত 2/5/2020 সাল হতে অদ্যাবধি আমাদের কী পরিমাণ আমরা রোগীদের চিকিৎসা করেছি সে সম্পর্কে আমাদের একটু জানাচ্ছি। এ পর্যন্ত আমরা গতকাল পর্যন্ত 3904 জন রোগী আমাদের এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে 2432 জন মেল এবং 1472 জন ফিমেল। এখানে আমরা পজিটিভ কেস 1589 জন পজিটিভ কেস রয়েছে এবং আমাদের এখানে পজিটিভ ডেথ রয়েছে 210 জন। সুস্থ হয়েছেন 1580 জন, ডেথ রেট 12.59
এবং সুস্থ হওয়ার রেট 88.27। হাসপাতালে আগত কোভিড-19 রোগীদের মধ্যে 210 জন রোগী মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো বিশাল এই হাসপাতালকে হঠাৎ করে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করার কার্যক্রম সকল পর্যায়ে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের বিশাল ভূমিকা রয়েছে। আমি তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশাল এই কর্মযজ্ঞ পরিচালনা করতে গিয়ে বিপুল সংখ্যক চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং হাসপাতালের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিভিন্ন স্থানে অবস্থিত 30টি হোটেলে থাকা, খাওয়ার ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হয়েছে। দুটি ইউনিট মিলে প্রায় 3 সপ্তাহে প্রায় 1894 জন কর্মকর্তা কর্মচারীকে হোটেলে রেখে থাকা, খাওয়ার ব্যবস্থা সহ যাতায়াতের ব্যবস্থাও করতে হচ্ছে। এখানে উল্লেখযোগ্য কোয়ারেন্টাইন নীতিমালা অনুযায়ী 7 দিন কর্মকালীন সময় হোটেলে অবস্থান সহ পরবর্তী 14 দিন হোটেলে কোয়ারেন্টাইন এবং পরবর্তী 7 দিন বিশ্রামে থাকার নির্দেশনা রয়েছে। চিকিৎসক, নার্স, কর্মচারী এবং আনসারদের ক্যাটাগরি অনুযায়ী হোটেলগুলো নির্বাচন করা হয়েছে। হোটেল নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং এ যাবৎ বিভিন্ন ক্যাটাগরি 30টি হোটেলের সাথে দর কষাকষির মাধ্যমে একক রেটে চুক্তি সম্পাদন করা হয়েছে। প্রতি স্বাস্থ্যকর্মীর খাওয়া বাবদ সরকার কর্তৃক নির্ধারিত 500 টাকা মূল্যের 3 বেলায় খাবার হোটেল কর্তৃপক্ষ সরবরাহ করছেন। এছাড়াও চতুর্থ সপ্তাহে 382 জন চিকিৎসক এবং নার্সিং কর্মকর্তা নিজ বাসায় বিশ্রামে থাকেন। সর্বমোট 1894 এবং 382, দ্যাট ইজ 2276 জন চিকিৎসক, নার্স, কর্মচারী, নিরাপত্তা কর্মীর প্রয়োজন হয় 1 মাসের চিকিৎসা সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। গত 2/5/2020 তারিখ হতে অদ্যাবধি বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের 9ম সপ্তাহ এবং DMCH2-তে 7ম সপ্তাহের ডিউটি রোস্টার অনুযায়ী চিকিৎসক এ যাবৎ পর্যন্ত 1258 জন চিকিৎসক, নার্স 1567 জন নার্স, টেকনোলজিস্ট 50 জন, ফার্মাসিস্ট 16 জন, কর্মচারী 443 জন এবং আনসার সদস্য 354 জন সহ সর্বমোট 3688 জন দায়িত্ব পালন করেছেন। সেটিও হাসপাতাল রোগীর সংখ্যার তুলনায় অপ্রতুল। এখানে উল্লেখ্য যে প্রায় 2276 জন স্বাস্থ্যকর্মী 1 মাসে হোটেলে থাকা ও খাবার খরচ বাবদ 11,86,31,250 টাকা ভ্যাট ব্যতীত এবং 15% ভ্যাট যোগ করলে 13,64,25,937 টাকা এতে খরচ হয়েছে। এছাড়া সমসংখ্যক লোকের যাতায়াতের জন্য 10টি 12 সিটের এসি মাইক্রোবাস, একটি 15 সিটের এসি মাইক্রোবাস, একটি 26 সিটের এসি ট্যুরিস্ট কোচ, 2টি 45 সিটের নন এসি বাস ভাড়া করে এদের যাওয়া আসার জন্য ব্যবস্থা করা হয়েছে। গত 26/3/2020 তারিখ হতে দেশে লকডাউন চলাকালীন সময় পরিবহন বন্ধ থাকার কারণে হাসপাতালে বিপুল সংখ্যক, যেহেতু হাসপাতালটি 24 ঘন্টা চালু রাখতে হয়েছে, চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং কর্মচারীদের আনা নেওয়ার জন্য 4টি বিভিন্ন রুটে বিআরটিসি দ্বিতল বাস ভাড়া করা হয়েছিল। বিআরটিসি বাসের চুক্তি মোতাবেক এ সকল যানবাহন পরিচালনা ব্যয় প্রায় 46,98,870 টাকা হিসাবে দেখা যায় 2 মাস পরিবহনে প্রায় 1 কোটি টাকার মতো ব্যয় হতে পারে। সেই হিসাবে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তা নিয়োজিত আনসার সদস্যদের 2 মাস হোটেলে অবস্থান করে থাকা, খাওয়া, পরিবহন খরচ বাবদ প্রায় 26 কোটি টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে 1 মাসের খরচ হিসাবে সেই আলোকে 2 মাসের ব্যয় নির্বাহের জন্য আনুমানিক 20 কোটি টাকা বরাদ্দ চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়। সেই প্রেক্ষিতে বিগত 23/6/2020 তারিখে স্মারকের ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যয় নির্বাহের জন্য উক্ত 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, যাতে হোটেল ভাড়া বাবদ 12 কোটি 80 লক্ষ টাকা, খাওয়া দাওয়া বাবদ 5 কোটি 50 লক্ষ টাকা, পরিবহন বাবদ 1 কোটি 70 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দকৃত এই 20 কোটি টাকা থেকে অদ্যাবধি এখনও কোনো হোটেল কর্তৃপক্ষের কর্তৃক উত্থাপিত বিল পরিশোধ করা হয়নি। এছাড়া
রেলওয়ে হাসপাতালকেও কোভিড হাসপাতাল হিসেবে ঢাকা মেডিকেল কলেজের সাথে সংযুক্ত রয়েছে। দেশে কোভিড রোগী আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান পরিস্থিতিতে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক গত 27/6/2020 তারিখ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। ফলে অত্র হাসপাতালের আওতায় কোভিড রোগীদের চিকিৎসা কার্যক্রম আরও বর্ধিত হওয়ায় অতিরিক্ত চিকিৎসক, নার্স, কর্মচারী এবং আনসারদের ডিউটি প্রদান করা প্রয়োজন হবে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে অত্র হাসপাতালের সকল চিকিৎসক এবং কর্মচারীগণ একসাথে দুটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল এবং হাসপাতালের পুরাতন ভবনের নন কোভিড রোগীদের চিকিৎসার ক্ষেত্রে একত্রে কাজ করে যাচ্ছে। কিছু কিছু বিভাগে কোভিড এবং নন কোভিড একই সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোভিড এবং সাসপেক্টেড কোভিড একই সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কর্তব্য পালন করতে যে অনেক চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মচারী এবং আনসার সদস্যগণ কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছেন। আমাদের এখানে প্রায় 103 জন চিকিৎসক, 287 জন নার্সিং কর্মকর্তা, 21 জন তৃতীয় শ্রেণী কর্মকর্তা, 46 জন চতুর্থ শ্রেণী কর্মকর্তা এবং 10 জন আনসার সদস্য ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং তারা আক্রান্ত হওয়ার পরে তারা আবার সুস্থ হয়ে আবার কর্মেও তারা ফিরেছে। দেশের প্রাচীনতম সর্ববৃহৎ হাসপাতাল হিসাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে একটি প্রতিদিন দুর্যোগ মুহূর্তে চিকিৎসা সেবা প্রদানের অনন্য ভূমিকা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের পরামর্শে এবং বর্তমান প্রশাসন নিরলসভাবে প্রচেষ্টায় সকল স্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণ শতভাগ আন্তরিকতার সাথে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে যে সকল তথ্য প্রচার করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মচারীগণ সহ হাসপাতাল কর্তৃপক্ষ এহেন ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটি দেশের চিকিৎসার ক্ষেত্রে সকলের জন্য একটি বৃহৎ জনহিতকর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক এবং নার্সগণের পাশাপাশি সর্বমহলে আন্তরিক সহযোগিতা পেলে আমাদের চলার পথ আরও সহজ হবে এবং হাসপাতালের রোগী সেবার আরও উন্নয়ন ঘটানো সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। এখানে উপস্থিত সকল সাংবাদিক ভাই এবং বোনদের ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আসার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এখন আপনারা যদি এই বিষয়ে প্রশ্ন করতে চান, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমরা আপনাদের এই ব্যাপারে আমি একটু বলতে চাই। আমরা যখন 2রা মে এই কার্যক্রম শুরু করি তখন দেশের যে অবস্থা ছিল আপনারা জানেন, সব লকডাউন ছিল এবং হোটেল পাওয়া খুবই ডিফিকাল্ট ছিল, কারণ কর্মচারীরা ছিল না। তো সে অবস্থায় আমাদেরকে হোটেলগুলো নির্বাচনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সংস্থারা সহযোগিতা করেছে। আমাদের একটি 4 সদস্যের একটি কমিটি রয়েছে, তারা এগুলো দর কষাকষির মাধ্যমে হোটেলগুলো নির্বাচন করা হয়েছে এবং যে হোটেলগুলো আমরা নির্বাচন করেছি তাদের যে রেগুলার যে রেট রয়েছে, কোনোটি মানে 50%, কোনোটি হয়তো মানে 70% লেস দিয়েও কোনো হোটেল কিন্তু আমাদের তাদের কার্যক্রম চালিয়েছে। যে সকল হোটেল আমরা ব্যবহার করেছি তার একটি তালিকা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা যদি চান সেটিও আমরা আপনাদের দিতে পারবো, কোন কোন হোটেলে আমাদের চিকিৎসকরা রয়েছে, কোন হোটেলে আমাদের নার্সিং কর্মকর্তারা রয়েছে, কোন হোটেলে আমাদের তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীরা রয়েছে এবং আনসার সদস্যরা রয়েছে। এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আমাদের যে স্ট্যাটাস অনুযায়ী হোটেলগুলোকে আমরা নির্বাচন করেছি তার পদাধিকার বলে। রাইট, মিথ্যার জায়গাটি হচ্ছে যে বলা হচ্ছে যে খাবার খরচ বাবদ এত টাকা ব্যয় করা হয়েছে। প্রথম আমরা তথ্য দেখেছি 20 কোটি টাকা শুধু ডাক্তারদের খাবারের জন্য। প্রথম কথা হচ্ছে যে এখানে ডাক্তার নয়, এখানে কর্মকর্তা, কর্মচারী, এখানে নার্সেস রয়েছে, এখানে আমাদের প্রায় 300
3,688 জন পার্সন এই গত 2 মাসে তারা কাজ করেছে। মানে আমি গতকালের স্টেট পর্যন্ত বলছি, এই 3,688 জন যে চিকিৎসা কর্মীরা হাসপাতালে চিকিৎসা দিয়েছে, তারা কিন্তু হোটেলে 1 সপ্তাহ ডিউটির সময় সহ 2 সপ্তাহ কোয়ারেন্টাইন, দ্যাট ইজ 3 সপ্তাহ পরে তারা কিন্তু হোটেলে ছিল। সো এই যে 3,668 জন কর্মকর্তা কর্মচারী চিকিৎসক নার্স এরা যে ডিউটিতে ছিল, তাদের প্রত্যেককেই এখানে হোটেলের যে আবার থাকার ভাড়া, তাদের খাবারের ভাড়া এবং তাদের যাতায়াতের ভাড়া, এগুলি সবকিছু ইনক্লুড করেই আমরা একটা প্রজেক্টের বাজেট দিয়েছিলাম জুনের প্রথম দিকে, যে আমাদের এটা মানে কত লাগতে পারে। সেই অনুযায়ী আমরা দেখেছিলাম যে প্রায় হয়তো 20 কোটি টাকার মতো লাগবে। তখন কিন্তু আমাদের যখন আমরা দিই, তারপরেও কিন্তু আমাদের এক্সপ্যানশন হয়েছে, আমাদের রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, সেই অনুযায়ী আমাদের ওয়ার্ড বৃদ্ধি করতে হয়েছে এবং আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা এই কাজগুলো করেছি। করোনার সময় চিকিৎসা সেবায় নিয়োজিতদের অস্বাভাবিক খরচের বিষয়ে সংবাদ সম্মেলন করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেওয়ার লক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। এখন চলছে ক্যাম্পেইন সিজন 7। এই প্রকল্পের আওতায় ফ্রিজ কিনে নওগাঁর নিয়ামতপুরের বালাইনঘাটি গ্রামের গামছা বিক্রেতা সুলাইমান হক জিতে নিয়েছেন 10 লাখ টাকা। রোববার ওয়ালটন নওগাঁ জোনের এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন তার হাতে চেক তুলে দেন। সিজন 7-এর আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে মিলেনিয়ার হয়েছেন গাজীপুরের দর্জি ওয়াজেদ আলী। এ পর্যায়ে শীর্ষ সংবাদে জানিয়ে দিচ্ছে আরেকবার। তীব্র স্রোতের কারণে বসেনি পদ্মা সেতুর 32 নম্বর স্প্যান, কাজের গতি কমার শঙ্কা, আরেক দফা বাড়তে পারে প্রকল্পের মেয়াদ। আন্তর্জাতিক বাজারে কমেছে তৈরি পোশাকের দাম, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় টিকে থাকাই চ্যালেঞ্জ বলছেন ব্যবসায়ীরা। এবং সদ্য বিদায়ী অর্থ বছরে পূরণ হচ্ছে না রপ্তানির লক্ষ্যমাত্রা। গেল বছরের চেয়ে পিছিয়ে প্রায় $9 বিলিয়ন। বিশ্ববাজারে সবজি ফলমূলের চাহিদা বাড়ায় কাজে লাগানোর পরামর্শ। এ ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।